একবিংশ শতাব্দীর ভূ রাজনীতিতে কোনো দেশ যখন নিজেকে অপরাজেয় মনে করতে শুরু করে, ঠিক তখনই তার পতনের কাউন্টডাউন শুরু হয়ে যায়। মে 2026-এ ভারতের মাটিতে পা রেখেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও, যাকে ডোনাল্ড ট্রাম্পের পর রিপাবলিকান পার্টির সবচেয়ে শক্তিশালী মুখ বলে মনে করা হয়। কিন্তু সম্প্রতি তিনি কূটনীতির আড়ালে এমন এক ঔদ্ধত্য দেখিয়েছেন যা শুনে আমেরিকার বিষয়ে অন্যান্যদের বিশ্বাসের বদলে সন্দেহটাই জেগে উঠবে। রুবিও দাবি করেন, পাশ্চাত্য সভ্যতা এবং খ্রিস্টীয় মূল্যবোধই কেবল পৃথিবীর সঠিক দিশা দেখাতে পারে। শুধু তাই নয়, তিনি স্পষ্ট ভাষায় বলেন, পৃথিবী কোনো নিয়মে চলবে না, পৃথিবী চলবে ক্ষমতার জোরে, অর্থাৎ জোর যার মুলুক তার। কিন্তু রুবিও হয়তো ভুলে গেছেন তিনি কোনো আফ্রিকান বা লাতিন আমেরিকার দেশে দাঁড়িয়ে ভাষণ দিচ্ছেন না। তিনি দাঁড়িয়ে রয়েছেন 2026 সালের নতুন ভারতে। আর ঠিক এই কারণেই নতুন দিল্লি তার এই চরম ঔদ্ধত্যকে এক ফুৎকারে উড়িয়ে দিয়ে তাকে এমন এক কোল্ড সোলজার বা উপেক্ষা দেখালো যা ওয়াশিংটনের বুকে বড়সড় ধাক্কা দিয়েছে। আজ আমরা এই বিশেষ ইনভেস্টিগেটিভ রিপোর্টে মার্কিন মন্ত্রীর এই সংকীর্ণ এবং বর্ণবাদী মানসিকতার মুখোশ টেনে খুলে দেব। খতিয়ান নেব সেই ইতিহাসের যা বলে খ্রিস্টীয় সাম্রাজ্যবাদ কিভাবে পৃথিবীর বুকে সবচেয়ে বেশি রক্তপাত ঘটিয়েছে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, কলকাতায় এসে মিশনারিজ অফ চ্যারিটি এবং পশ্চিমবঙ্গের স্থানীয় রাজনীতির সাথে আমেরিকার ডিপ স্টেটের যে গোপন আঁতাত তৈরি হচ্ছে তার প্রতিটি সুতো আজ আমরা ছিঁড়ে আলাদা করে দেব। নমস্কার, আমি স্বাতি। মাধ্যম ইউটিউব চ্যানেলের আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজ আমেরিকার ভারত বিরোধী নোংরা ব্লুপ্রিন্টের আসল পর্দাফাশ করব। শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। মার্কো রুবিও যখন বলেন যে কেবল খ্রিস্টীয় মূল্যবোধই পৃথিবীকে পথ দেখাতে পারে, তখন তার এই বক্তব্যকে কেবল সংকীর্ণ বা শর্ট সাইটেড বললে কিন্তু ভুল হবে। এটি আসলে এক চরম ঐতিহাসিক মূর্খতা। ইতিহাস সাক্ষী আছে, এই পৃথিবীতে ধর্মের নামে, সভ্যতার নামে সব থেকে বেশি অত্যাচার এবং গণহত্যা চালিয়েছে এই খ্রিস্টান সাম্রাজ্যবাদীরাই। রুবিও যে দেশের প্রতিনিধিত্ব করছেন সেই মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাস কি? আজ থেকে মাত্র কয়েকশো বছর আগেও আমেরিকার মাটি ছিল সেখানকার আদি বাসিন্দা বা রেড ইন্ডিয়ানদের দেশ। কিন্তু ইউরোপ থেকে আসা খ্রিস্টানরা বাইবেল হাতে নিয়ে সেই শান্ত ভূমিতে পা রাখে। তারপর তারা ছলে বলে কৌশলে আমেরিকার মূল বাসিন্দাদের জমি কেড়ে নেয়, লক্ষ লক্ষ মানুষকে নৃশংসভাবে হত্যা করে এবং একটি আস্ত সভ্যতাকে পৃথিবীর বুক থেকে মুছে দিয়ে আজকের আমেরিকা তৈরি করে। একেই কি রুবিও খ্রিস্টীয় মূল্যবোধ বলতে চাইছেন? আফ্রিকা থেকে শুরু করে এশিয়া, ইউরোপীয় উপনিবেশবাদীরা যেখানেই গেছে সেখানেই তারা দাস ব্যবসা, লুটপাট এবং রক্তের বন্যা বইয়ে দিয়েছে। ভারতের বুকে গোয়ান ইনকুইজিশনের নামে পর্তুগিজ খ্রিস্টানরা সনাতনীদের ওপর যে নির্মম অকথ্য নির্যাতন চালিয়েছিল তা আজও ইতিহাসের পাতায় কালো দাগ হয়ে রয়েছে। যে সংস্কৃতির ইতিহাস জুড়ে কেবল অন্যের অস্তিত্ব মুছে ফেলার রক্তক্ষয়ী খেলা রয়েছে, তারা আজ ভারতকে সভ্যতার পাঠ শেখাতে আসছে। ভারত হলো সেই সনাতন সংস্কৃতির দেশ যা হাজার হাজার বছর ধরে বসুধৈব কুটুম্বকম অর্থাৎ পুরো পৃথিবীকে একটা পরিবার হিসেবে মেনে এসেছে। ভারতের দিক নির্দেশনা দেওয়ার যোগ্যতা আজ ওয়াশিংটনের কোনো মন্ত্রীর নেই। আর সব থেকে বড় কথা, রুবিওর এই যে সফর, তার এই সফরের সব থেকে রহস্যজনক এবং বিপজ্জনক অংশটি ছিল তার কলকাতা সফর। ভারতের রাজধানী দিল্লিতে আনুষ্ঠানিক আলোচনা শেষ করার আগেই একজন মার্কিন সেক্রেটারি অফ স্টেট সোজা চলে এলেন কলকাতায়। আর তার প্রথম গন্তব্য কি ছিল জানেন? কোনো ঐতিহাসিক স্মারক বা সরকারি দপ্তর নয়, তিনি গেলেন মিশনারিজ অফ চ্যারিটির দপ্তরে। প্রশ্ন স্বাভাবিকভাবেই জাগে, কেন একজন শীর্ষ মার্কিন পদাধিকারী ভারতে এসেই একটি ধর্মীয় এনজিওকে তার প্রথম অগ্রাধিকার দিলেন? এটি কি শুধুই একটি সাধারণ সৌজন্য সাক্ষাৎ? একদমই নয়। মনে রাখবেন, মিশনারিজ অফ চ্যারিটির বিরুদ্ধে ভারতে, বিশেষ করে পশ্চিমবঙ্গের প্রত্যন্ত এলাকায় সুপরিকল্পিত একটি প্রাতিষ্ঠানিক ধর্মান্তরিতকরণ চক্র চালানোর গুরুতর অভিযোগ রয়েছে দীর্ঘদিন ধরে। এমনকি ভারত সরকার এই আর্থিক অনিয়ম এবং বিদেশি ফান্ডের অপব্যবহারের কারণে তাদের এফসিআর এর লাইসেন্স পর্যন্ত বাতিল করেছিল, যদিও তা পরে পুনর্বিবেচনা করা হয়।
কিন্তু পশ্চিমা মিডিয়া সবসময় এই আইনি পদক্ষেপকে সংখ্যালঘুদের উপর অত্যাচার হিসেবে ব্র্যান্ডিং করে এসেছে। রুবিও কলকাতায় এসে এই সংস্থাকে সমর্থন জানিয়ে স্পষ্ট বার্তা দিলেন যে আমেরিকা ভারতের আভ্যন্তরীণ আইনকে তোয়াক্কা করে না। এটি আসলে আমেরিকার ডিপ স্টেটের সেই পুরনো চাল, যেখানে তারা কোনো দেশের ভেতরে থাকা ধর্মীয় বা সামাজিক প্রতিষ্ঠানগুলোকে নিজেদের ঘুঁটি হিসেবে ব্যবহার করে ক্ষমতা দখল করতে চায়, সেই দেশের সার্বভৌমত্বকে দুর্বল করতে চায়। কিন্তু এই নাটকের নেপথ্যের গল্পটা আরো গভীর। রিপাবলিক বাংলার একটি চাঞ্চল্যকর রিপোর্টে জানা গিয়েছে, মার্কো রুবিও কলকাতায় পৌঁছানোর ঠিক আগের মুহূর্তে মিশনারিজ অফ চ্যারিটি সন্ন্যাসীরা তড়ি ঘড়ি করে দেখা করেছিলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। এবার একটু সমীকরণটা মেলানোর চেষ্টা করুন। একজন বিদেশি মার্কিন মন্ত্রী আসছেন, তিনি যে সংস্থায় যাবেন সেই সংস্থার প্রধানরা ঠিক তার আগে রাজ্যের এমন একজন নেত্রীর সঙ্গে গোপন বৈঠক করছেন, যিনি কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের কট্টর বিরোধী এবং যিনি সদ্য সমাপ্ত রাজ্য নির্বাচনে ক্ষমতা হারিয়েছেন। আমরা কি তাহলে ধরে নেব যে মিশনারিজ অফ চ্যারিটি এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের এই লবি উভয়ই আমেরিকার ডিপ স্টেটের তৈরি করা কোনো বড় ব্লুপ্রিন্টের অংশ হিসেবে কাজ করছে? এর আগেও জো বাইডেনের সময়কালীন মার্কিন রাষ্ট্রদূত এরিক গার্সেটিকে বারবার দেখা গেছে দিল্লির বদলে কলকাতায় এসে তৃণমূল নেতাদের সঙ্গে পারিবারিক স্তরে ঘনিষ্ঠতা তৈরি করতে। এমনকি সিআইএ এর সঙ্গে যুক্ত থাকার অভিযোগে কলকাতা থেকে ম্যাথিউ ভ্যান ডাইকের মতো মার্কিন এজেন্টদের গ্রেপ্তার হওয়া প্রমাণ করে যে আমেরিকার নজর পশ্চিমবঙ্গের উপর কতখানি তীব্র। পশ্চিমবঙ্গ ভারতের অন্যতম সংবেদনশীল সীমান্ত রাজ্য। এখানে অস্থিরতা তৈরি করতে পারলে পুরো ভারতের জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হবে, আর আমেরিকা ঠিক এই দুর্বল জায়গাটাতেই আঘাত করতে চাইছে। আমেরিকা গত কয়েক বছরে তাদের রেজিম চেঞ্জ বা ক্ষমতা বদলে দেওয়ার খেলায় বেশ কিছুটা সফল হয়েছে। আমরা দেখেছি কিভাবে পাকিস্তানে ইমরান খানের সরকারকে উপড়ে ফেলা হয়েছিল। আমরা অতি সম্প্রতি দেখেছি কিভাবে ভারতের প্রতিবেশী বাংলাদেশে একটা সুপরিকল্পিত ছাত্র আন্দোলনের আড়ালে মার্কিন স্বার্থ কাজ করেছে এবং সেখানে এক ধাক্কায় শাসন ক্ষমতা বদলে দেওয়া হয়েছে, যার পরিণতিতে আজ সেখানে হিন্দুদের ওপর নৃশংস অত্যাচার চলছে। আমেরিকা ভেবেছিল পাকিস্তান আর বাংলাদেশে যেভাবে তারা নিজেদের পুতুল সরকার বসাতে পেরেছে, ঠিক একইভাবে পশ্চিমবঙ্গ বা ভারতের অন্য কোনো সংবেদনশীল রাজ্যে অস্থিরতা তৈরি করে তারা মোদী সরকারকে ব্ল্যাকমেল করতে পারবে বা বিপাকে ফেলতে পারবে। কিন্তু ওয়াশিংটনকে একটা কথা খুব পরিষ্কারভাবে মাথায় ঢুকিয়ে নিতে হবে, ভারত কোনো পাকিস্তান কিংবা বাংলাদেশ নয়। ভারত এক পরমাণু শক্তিধর অর্থনৈতিক পরাশক্তি। ভারতের গোয়েন্দা সংস্থা এবং ভারতের বর্তমান নেতৃত্ব আমেরিকার এই ডিপ স্টেট গেম প্ল্যান সম্পর্কে সম্পূর্ণ সচেতন। ভারতের সীমানার ভেতরে এসে আমেরিকার কোনো নোংরা খেলা সফল হতে দেওয়া হবে না। রুবিওকে এবার ভারত সরকার যেভাবে কোল্ড শোল্ডার বা উপেক্ষা দেখিয়েছে তা কোনো আকস্মিক ঘটনা ছিল না। এটি ছিল নতুন ভারতের এক স্ট্র্যাটেজিক বার্তা। ভারত বুঝিয়ে দিয়েছে, আমরা আমেরিকার বন্ধু হতে পারি, কিন্তু আমেরিকার হাতের পুতুল কিংবা অনুগত ভৃত্য নই। 2026 সালের ভারত আর 2 দশক আগের দুর্বল বা পরনির্ভরশীল ভারত নয়। আজ ভারত বিশ্ব অর্থনীতির ড্রাইভারের আসনে বসে আছে। গ্লোবাল সেমিকন্ডাক্টর চিপের লড়াইয়ে ভারত আর ডাচ জায়ান্ট ASML এর সঙ্গে $11 বিলিয়ন চুক্তি করে চীনের মনোপলি ভাঙতে চলেছে। মহাকাশ গবেষণা থেকে শুরু করে প্রতিরক্ষা প্রযুক্তি, ভারত আজ সর্বক্ষেত্রে আত্মনির্ভর। আমেরিকা যদি মনে করে তারা পাওয়ার বেসড ওয়ান সাইডেড ওয়ার্ল্ড অর্ডার বা গায়ের জোরে বিশ্ব চালাবে, তবে ভারতকে ছাড়া তাদের সেই স্বপ্ন কোনোদিনই পূরণ হবে না। পশ্চিমী দুনিয়াকে মনে রাখতে হবে, ভারতকে তাদের যতটা প্রয়োজন, ভারতের আজ পশ্চিমকে ততটা আর প্রয়োজন নেই। আমাদের কাছে আমাদের জাতীয় স্বার্থ এবং অখণ্ডতা সবার আগে। মার্কো রুবিওর এই বিতর্কিত মন্তব্য এবং মিশনারিজ অফ চ্যারিটি ও স্থানীয় রাজনীতির এই মার্কিন কানেকশন নিয়ে আপনার ব্যক্তিগত মতামত কি? আপনি কি মনে করেন মার্কিন ডিপ স্টেটের এই অনুপ্রবেশ রুখতে ভারতের আরো কঠোর পদক্ষেপ নেওয়া উচিত? জানান আমাদের কমেন্ট করে। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।